Hello my dear friends, my name is Bipul. Welcome to your own YouTube channel Learn to Love Maths. Hope you all are well. আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো রেশিও, বাংলায় অনুপাত। রেশিও এবং পার্সেন্টেজ এই দুটি টপিককে আমাদের খুব ভালো করে শিখে নিতে হবে, কারণ এই দুটি টপিক আমরা যদি খুব ভালো করে শিখে নিতে পারি তাহলে ম্যাথসের অন্যান্য টপিকগুলি আমাদের খুব ইজি মনে হবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই দুটি টপিককে খুব ভালো করে শিখে নেবার চেষ্টা করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। যে কোনো টপিক শুরু করবার সময় প্রথমেই জেনে নিতে হয় সেই টপিক বলতে আমরা কি বুঝবো। যেমন আমরা আজ রেশিও টপিকটি শুরু করছি, তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে রেশিও বলতে আমরা কি বুঝবো। খুব মনোযোগ সহকারে দেখবে, আমার প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো বোর্ডে কি লেখা আছে। রেশিও হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি সম্পর্ক, যেই সম্পর্ক আমাদেরকে বলে দেয় একটি রাশি অপরটির কত গুণ বা কত ভাগ। প্রথম লাইনটি আবার পড়ো, কি বলেছে? রেশিও হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি সম্পর্ক। তাহলে রেশিও হলো একটি সম্পর্ক। কাদের মধ্যে সম্পর্ক? সমজাতীয় রাশির মধ্যে। সমজাতীয় রাশি বলতে কি বুঝি? যেসব রাশির একক একই হয়, অর্থাৎ সেম হয়, তাদেরকে আমরা সমজাতীয় রাশি বলি। যেমন আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 500 টাকা আছে। টাকা টাকা এককটা সেম, তাহলে সমজাতীয় রাশি হচ্ছে। বুঝতে পারলে? ওকে। আমার কাছে 5টি মার্কার আছে, তোমার কাছে 10টি মার্কার আছে, তাহলে মার্কার সংখ্যা সমজাতীয় হচ্ছে। ওকে। এবার আমার কাছে 500 পয়সা আছে, তোমার কাছে 10 টাকা আছে, তাহলে পয়সা টাকা একক তো সেম হলো না, তাহলে সমজাতীয় রাশি হচ্ছে না, এদের মধ্যে রেশিও নির্ণয় করতে পারবো না, তাই না? কিন্তু দেখো পয়সাকে আমরা টাকাতে কনভার্ট করতে পারি, তাই না? যদি টাকাতে কনভার্ট করি তাহলে কি চলে আসবে? 500 পয়সা মানে কত বলো? 5 টাকা। তাহলে 5 টাকা এবং 10 টাকার মধ্যে আমরা রেশিও নির্ণয় করতে পারবো, তাই তো? অথবা তুমি 10 টাকাকে পয়সাতে কনভার্ট করতে পারতে, তখন তাদের মধ্যে রেশিও নির্ণয় করতে পারতে, তাই না? ঠিক আছে। এবার তারপরে দেখো সেকেন্ড লাইনে কি বলেছে। যেই সম্পর্ক আমাদেরকে বলে দেয় একটি রাশি অপরটির কত গুণ বা কত ভাগ। ঠিক আছে, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নেব। সাপোজ আমার কাছে 500 টাকা আছে, তোমার কাছে 1500 টাকা আছে। এবার এখান থেকে আমরা কি বলতে পারি বলো? আমার কাছে যত টাকা আছে তোমার কাছে তার 3 গুণ টাকা আছে, তাই না? তার মানে আমার টাকার 3 গুণ টাকা তোমার কাছে আছে, তাই তো? অথবা এটাকে এইভাবে বলা যেতে পারে, দেখো তোমার টাকার 3 ভাগ টাকা আমার কাছে আছে, তোমার টাকার 3 ভাগ টাকা আমার কাছে আছে, তাই তো? এবার শেষ লাইনটা আবার দেখো। যে রিলেশনটি আমাদেরকে বলে দেয়, যে সম্পর্কটি আমাদের বলে দেয় একটি রাশি অপরটির কত গুণ বা কত ভাগ, তাই না? তাহলে দেখো 1500 রাশিটি 500 এর 3 গুণ, 1500 রাশিটি 500 এর 3 গুণ, 500 রাশিটি 1500 এর 3 ভাগ, তাই না? তাহলে এটাই তো রেশিও হলো, তাহলে এটাই তো রেশিও সম্পর্ক, তাই না? এবার রেশিও সম্পর্কটি কি করে নির্ণয় হলো বলো? দেখো 1500 500 এর কত গুণ, 1500 500 এর কত গুণ, তাই না? 1500 500 এর কত গুণ, এইভাবে নির্ণয় করব, তাই না? 1500 সঙ্গে কাকে তুলনা করা হচ্ছে? 500কে তুলনা করা হচ্ছে। দেখো 1500 500 এর কত গুণ, তাই না? তাহলে 500 এর সঙ্গে তুলনা করা হচ্ছে, যার সঙ্গে তুলনা করা হবে তাকে নিচে লিখবো, যার সঙ্গে তুলনা করা হবে তাকে নিচে লিখবো, ঠিক আছে? আর যাকে তুলনা করা হবে তাকে উপরে। বুঝতে পারলে? তাহলে এটা কত হবে? 3। তার মানে এদের রেশিও হলো 3, ঠিক আছে? এবার এটা উল্টাভাবে হতে পারতো,
500 500 1500 এর কত ভাগ, 500 1500 এর কত ভাগ, এইভাবে হতে পারে, তাই না? তাহলে কত ভাগ হবে দেখো, তাহলে 500 এবার কার সঙ্গে তুলনা করা হচ্ছে, 1500 সঙ্গে, তাহলে কি লিখবো 1500। ঠিক আছে, তাহলে কত আসবে বলো, তার মানে 3 দিয়ে ভাগ হচ্ছে, তাই না? তাই তো, ঠিক আছে, তাহলে রেশিও হলো এটা, এখানে রেশিও কি ছিল 3, তার মানে 3কে আমরা এইভাবে লিখতে পারি 3/1, এইভাবে লেখা যেতে পারে তো। ঠিক আছে, এবার রেশিওকে আমরা একটা সিম্বলের সাহায্যে লিখি, যেমন 1500 এবং 500, 1500 এবং 500 এর মধ্যে রেশিও কি হবে, 1500 এবং 500 এর মধ্যে রেশিও আমরা এই সিম্বলটার সাহায্যে লিখি, বুঝতে পারলে, এই সিম্বলটার সাহায্যে লিখি। ওকে, এবার তারপরে কি করা হয়, এখানে কি করা হয়েছে, কাট করা হয়েছে, কি কাট করা হয়েছে, এদের মধ্যে যেটা কমন ছিল সেটাকে কাট করে দেওয়া হয়েছে, তাই না? এবার কমন কি ছিল দেখো, 500 ছিল, তাই না? তাহলে 500 দিয়ে ডাইরেক্ট কাট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 × 500, আর এটাকে লিখতে পারি 1 × 500, তাই না? তাহলে যে কমন আছে 500, 500টাকে কি করেছিলাম, কাট করেছিলাম, তারপরে কি আসবে বলো 3, আর এই সাইডে কত আসবে 1। এবার দেখো এই রিলেশনটা থেকে আমরা খুব সহজেই বলতে পারবো, এখান থেকে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, তাই না? কিন্তু রেশিও থেকে দেখো খুব সহজেই বলতে পারবো, কি বলতে পারবো, কি বলতে পারবো দেখো, 1500 500 এর 3 গুণ, 1500 500 এর 3 গুণ, ঠিক আছে, এটা বলতে পারবো। অথবা যদি এই সাইড থেকে বলো তাহলে কি বলতে হবে বলো, এই সাইড থেকে যদি বলো তাহলে কি করতে হবে, 500 1500 এর 3 ভাগ, 500 1500 এর 3 ভাগ, রাইট? এবার আমরা আরেকটি এক্সাম্পলের সাহায্যে রেশিওটিকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন সাপোজ 15 এবং 25 দুটি নাম্বার আছে, ঠিক আছে, দুটি নাম্বার আছে, এবার এদের মধ্যে রেশিও বের করতে বলা হলো, তাহলে প্রথমে এই সিম্বলটা দেবো আমরা, তাই তো, এই সিম্বলটা দেবো, এই সিম্বলটাকে আমরা কি বলি, এই সিম্বলটাকে বলি আমরা is2, ঠিক আছে, এটা কি রেশিওর সিম্বল, রেশিওর সিম্বল, তাহলে এটা কি বোঝায়, কোথাও যদি এমন লেখা থাকে তাহলে কি বোঝাবে, 1500 এবং 500 এর রেশিও হলো 3:1, 3:1, ঠিক আছে। ওকে, এবার 15 এবং 25-এর মধ্যে রেশিও নির্ণয় করতে হবে, রেশিও কত হবে বলো, কি করতে হবে, কমন টার্মকে কাট করে দিতে হবে, ঠিক আছে, কমন যে ফ্যাক্টরটা আছে সেটাকে কাট করে দিতে হবে। এবার কমন, তাহলে ম্যাক্সিমাম যেটা কমন আছে সেটাকে কাট করে দিতে হবে, তাই না? এর ম্যাক্সিমাম কমন ফ্যাক্টরটাকে আমরা কি বলি বলো, গসাগু বলি। তাহলে 15 এবং 25-এর মধ্যে গসাগু দিয়ে এটা কাট করে দিতে হবে, মানে ভাগ করতে হবে, তাই তো, কাট করে দেওয়া মানে ভাগ করে দেওয়া। ওকে, তাহলে এটাকে আমরা যদি গসাগু দিয়ে ভাগ করি কত আসবে বলো, 5 দিয়ে যদি ভাগ করি কত আসবে 3, ঠিক আছে, আর এটা কত আসবে 5, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে যেই কমন ফ্যাক্টরটা আমরা কাট করে দিই সেই কমন ফ্যাক্টরটা কি, সেটা হলো গসাগু, কারণ আমরা যতটা কমন যায় সেটাকে আমরা কি করি, কাট করে দিই, ম্যাক্সিমাম কমন ফ্যাক্টরকে আমরা কাট করে দিই, এবার ম্যাক্সিমাম কমন ফ্যাক্টর মানে কি হয়, গসাগু হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এইবার সাপোজ দুটি নাম্বারের মধ্যে রেশিও গিভেন আছে, ঠিক আছে, যেমন এ এবং বি দুটি নাম্বার আছে, এ এবং বি দুটি নাম্বার আছে 2:3। এবার এই রেশিওর সম্পর্কটি থেকে তোমাকে নির্ণয় করতে বলা হলো এ এবং বি এর ভ্যালু কত হবে, তুমি কি নির্ণয় করতে পারবে? না, আমরা নির্ণয় করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা জানি আমরা যখন দুটি নাম্বারের মধ্যে রেশিও নির্ণয় করি তখন হাইয়েস্ট যে কমন ফ্যাক্টর আছে সেটাকে আমরা কাট করে দিই, তাই না? এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো আমরা জানি না এখানে, তাহলে আমরা কি করে এক্সাক্ট নাম্বারটি বের করব? আমরা এক্সাক্ট নাম্বারটি বের করতে পারবো না, ঠিক আছে। এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টরটি কী হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এবার যদি 1 হয় তাহলে ভ্যালুটা কত হবে, 2 × 1, এর ভ্যালু হবে 2, আর বি এর ভ্যালু কত হবে, 3 × 1 মানে 3, 2ও তো হতে পারে কমন ফ্যাক্টর, তাই না? তাহলে 2 × 2 মানে হলো এর ভ্যালু হলো 4, আর বি এর ভ্যালু কী হবে 3 × 2, এমন হতে পারে, ঠিক আছে।
ফ্যাক্টরটা 3ও হতে পারে, তাই তো? এমনভাবে অসংখ্য ফ্যাক্টর হতে পারে, কিন্তু কোন ফ্যাক্টর হবে আমরা তো জানি না, তাই না? ওকে, এবার এই সমস্যা দূর করার জন্য তাহলে আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা জানি এখান থেকে কোনো কমন ফ্যাক্টর কাট হয়েছে, তাহলে একটা কমন ফ্যাক্টর ধরে নেব, ঠিক আছে? তাহলে এ কে আমরা এমন ধরবো, দেখো এর ভ্যালু হবে 2k, বি এর ভ্যালু হবে 3k, তাই না? বি এর ভ্যালু হবে 3k, যেখানে কে নট ইকুয়াল টু 0। এবার কে নট ইকুয়াল টু 0 মানে কি বলো? কে নট ইকুয়াল টু 0 কেন? কেন কে নট ইকুয়াল টু 0 কেন হবে? দেখো আমাদের রেশিও কি ছিল? 2/3 ছিল। সাপোজ কে ইকুয়াল টু 0 সম্ভব, মানে আমাদের কমন ফ্যাক্টরটা 0 হওয়া সম্ভব, তাহলে তাহলে এটার সঙ্গে 0 গুণ করতে হবে, এটার সঙ্গেও 0 গুণ করতে হবে, তাই তো? তাহলে কি আসবে বলো? 0/0। বাট এইটার রেজাল্টটা কি আমরা জানি কত হয়? এটা তো আমরা নির্ণয় করতে পারি না, তাই না? তার জন্য কে নট ইকুয়াল টু 0 হয়, বুঝতে পারলে? এবার এখানে দেখো এ ইকুয়াল টু 2k, বি ইকুয়াল টু 3k, ঠিক আছে? তার মানে কি এ এ যে ভ্যালুটা আসবে না, এর যে ভ্যালুটা আসবে সেটা 2 এর মাল্টিপল হবে। এবার 2 এর মাল্টিপল মানে কি? মানে 2 দ্বারা ডিভাইড হবে, 2 দ্বারা এটাকে ভাগ করা যাবে। আর বি যে ভ্যালুটা আছে সেটা 3 এর মাল্টিপল হবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ যাবে, বুঝতে পারলে? ওকে, এটা মাথায় রাখবে কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, এটা 3 দ্বারা ভাগ যাবে। ওকে, এবার আমরা বিভিন্ন রিলেশন থেকে কি করে রেশিও নির্ণয় করতে পারি শিখে নেব, ঠিক আছে? দেখো সাপোজ আমাদের কাছে একটা রিলেশন আছে এমন, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, ঠিক আছে? এবার তোমাকে নির্ণয় করতে বলা হলো a ইস টু b ইস টু c কত হবে, সেটা তোমাকে নির্ণয় করতে বলা হলো। এবার দেখো 2a 3b 4c কি আছে? সমান আছে, তাই না? তাহলে এই প্রত্যেকটা ভ্যালু সমান, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা ভ্যালু একটা ভ্যালুর সঙ্গে সমান হবে, কিন্তু সেই ভ্যালুটা কত সেটা তো আমরা জানি না, তাই না? সেটা আমরা জানি না। এবার যেটা জানি না না সেটা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ধরতে পারি। রেশিও নির্ণয় করতে বলেছে, রেশিও যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো নাম্বার ধরতে পারি, কিন্তু 0 ধরা চলবে না। 0 বাদ দিয়ে আদার্স আমরা যে কোনো নাম্বার ধরতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি ধরবো বলো, যাতে আমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি আমরা করতে পারি, ঠিক আছে? 2a ইকুয়াল টু এই নাম্বারটা হবে, তার মানে কি a ইকুয়াল টু কী হবে? এই নাম্বারটা বাই 2, তার মানে 2 দিয়ে কাট হলে নাম্বারটি ভালো হয়, তাই না? 2 দিয়ে কাট হলে নাম্বারটি ভালো হয়। ওকে, 3b ইকুয়াল টু এই নাম্বারটি হবে, মানে 3 দিয়ে কাট করলে ভালো হয়, ঠিক আছে? 4c ইকুয়াল টু এই নাম্বারটি হবে, তার মানে এই নাম্বারটি 4 দিয়ে যদি কাট হয় তাহলে ভালো হয়। তার মানে আমরা বুঝতে পারলাম একটি নাম্বার এমনভাবে ধরলে ভালো হয় যেটা 2 দিয়ে ভাগ হবে, 3 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, তাই না? তাহলে এমন কি নাম্বার পেতে পারি বলো? 2, 3 এবং 4 এর কি লসাগু, তাই কি না? লসাগু, এবার লসাগু কত হবে বলো? লসাগু হবে 12, তাই কি না? 2, 3, 4 এর লসাগু 12, ঠিক আছে? এটা আমরা ধরতে পারি। ওকে, এবার দেখো এর ভ্যালু কত আসবে? 2a ইকুয়াল টু 12, তার মানে 2 দিয়ে কাট হচ্ছে, 2 দিয়ে কাট হচ্ছে, 2 দিয়ে কাট হলে কত থাকবে বলে 6, তাহলে 6 লিখে দাও এখানে, ঠিক আছে? এবার দেখো 3b ইকুয়াল টু 12, তার মানে b ইকুয়াল টু কত আসবে বলো? 3 দিয়ে কাট হচ্ছে, b ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 4, ঠিক আছে? 4c ইকুয়াল টু 12, তাহলে c ইকুয়াল টু কত আসবে বলো? 3। দেখো রেশিও নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? রেশিও নির্ণয় হয়ে গেল, রাইট? কোনো অসুবিধা নেই। ওকে, এবার সাপোজ আমাদের এমন একটা রিলেশন আছে a/2 b/3 ইকুয়াল টু c/5, তাহলে তোমাকে নির্ণয় করতে বলা হলো a/2 b/2 c ইকুয়াল টু কত হবে, এটা নির্ণয় করতে বলা হলো। কি করে নির্ণয় করবে বলো? এবার দেখো এর সামনে কি আছে? 1, b এর সামনে 1, c এর সামনে 1, ঠিক আছে? তার মানে আমি কি বলেছিলাম, এখানে আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি, আমাদের যেই নাম্বারটি আমাদের পছন্দের নাম্বার সেটাকে আমরা ধরতে পারি, তাই না? 0 বাদ দিয়ে যেটা খুশি সেটা ধরতে পারি যখন আমাদের রেশিও নির্ণয় করতে বলা হয়, তাই তো? ওকে, তাহলে এখানে যদি আমরা 1 ধরি, দেখো এখানে যদি আমরা 1 ধরি তাহলে সুবিধা হচ্ছে,
কেন? কারণ দেখো এদের এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে, ঠিক আছে, 1 আছে তো। এবার 1-এর মধ্যে 1 1 1, এর মধ্যে লসাগু কী হবে? 1 হবে, তাই তো। তাহলে দেখো এর ভ্যালু কি আসবে? এর ভ্যালু আসবে 2, 1 ইন্টু 2, 2 আসবে, এর ভ্যালু 2, তাই না? এর ভ্যালু 2। ওকে, বি এর ভ্যালু কত আসবে বলো? 3। সি এর ভ্যালু কত আসবে বলো? 5। তাহলে বোঝা গেল A:B:C কি আসবে? 2:3:5। ওকে, ঠিক আছে। এবার সাপোজ এমন একটা রিলেশন আছে 2/3A ইকুয়াল টু 4/7B ইকুয়াল টু 5/6C, এটা গিভেন আছে, ঠিক আছে। তোমাকে নির্ণয় করতে বলা হলো A:B:C ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। এবার কি করবে বলো? দেখো এর সামনে কত আছে? 2, বি এর সামনে কত আছে? 4, সি এর সামনে কত আছে বলো? 5, তাই না? তাহলে 2 4 5-এর মধ্যে 2 4 5-এর মধ্যে লসাগু কত হবে বলো? লসাগু কত হবে বলো? 20 হবে, তাই তো, 20 হবে। এইবার দেখো 2 এর সঙ্গে 20 কাট হচ্ছে, কত হবে বলো? 2 এর সঙ্গে 20 কাট করলে 10, আবার 3 কি করতে হবে? গুণ করতে হবে, 3টাকে ওই সাইডে যাবে না, গুণ হবে। 10 ইন্টু 3 কত হয়? 30 হয়, ঠিক আছে। তাহলে 30 লিখে দাও, ঠিক আছে। তারপরে দেখো এখানে 4, এখানে আছে 20, কাট হচ্ছে 5 হবে, 4 5 20, ঠিক আছে। এবার 5 হলো, তাহলে 5-এর সঙ্গে গুণ হবে, 5 সাথে 35, ঠিক আছে। তারপরে দেখো এখানে 5, এখানে 20, কাট হচ্ছে কত হবে? 4, 4কে কি 6 দিয়ে গুণ করতে হবে, মানে 24, ঠিক আছে। তাহলে রেশিও কত আসবে? এটা। কোনো অসুবিধা আছে কারো? কোনো অসুবিধা থাকার কথা না, তাই না? এবার সাপোজ একটা রিলেশন আছে এমন 2A ইকুয়াল টু 4/3B ইকুয়াল টু 3C, ঠিক আছে। এটা আছে। এবার তোমাকে নির্ণয় করতে বলা হলো A প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ, ঠিক আছে। এটা একটা রেশিও, A প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ, মানে এটা হলো একটা রেশিও। এবার এই রেশিওটাই তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কি করবে? এইবার দেখো তাহলে কি করবে। এইসবের ক্ষেত্রে তুমি নিজের পছন্দ মতো এখানে কিছু ধরতে পারবে না, মানে তোমাকে কে দিয়ে ধরতে হবে, ঠিক আছে। এবার কে দিয়ে কিভাবে ধরবো? দেখো 2 4 3 আছে তো, 2 4 3 আছে, ঠিক আছে। এদের মধ্যে লসাগু কত হয় বলো? 12 হয়, তাই না? তাহলে কি লিখবো আমরা? 12 কে ধরবো, 12 কে ধরবো, যাতে এটা কাট হয়ে যায়, ঠিক আছে। কাট হলে এর ভ্যালু কত হবে বলো? এর ভ্যালু আসবে 6K, বি এর ভ্যালু আসবে কি বলো? 4 দিয়ে কাট হচ্ছে মানে 3, এবার 3 এর সঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে 9K। সি এর ভ্যালু কি আসবে বলো? 3 দিয়ে কাট হচ্ছে, দেখো 3 দিয়ে কাট করো 4, তার মানে 4K, তাই তো। তাহলে এ বি সি এর ভ্যালু আমরা নির্ণয় করে নিলাম, তাই তো। এবার এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু বসিয়ে দাও। এর ভ্যালু হলো 6K, বি এর ভ্যালু হলো 9K অ্যান্ড সি এর ভ্যালু হলো 4K, ঠিক আছে। ডিভাইড বাই এ আছে, এর ভ্যালু কত হবে বলো? 6K, এর ভ্যালু হবে 6K, তাই না? তাহলে কত আসবে বলো? এটা 19K ডিভাইড বাই 6K, দেখো কে কে কাট হচ্ছে, তাহলে কি আসবে? 19/6। এবার যারা কে ধরে করনি তাদের অ্যান্সারও সেম এসেছে, কিন্তু তাদের একটা প্রবলেম হবে। কখন? যখন বের করতে বলবে A প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ স্কোয়ার, ঠিক আছে, তখন তাদের অ্যান্সারটা ভুল আসবে,
ঠিক আছে? তাই এই সব প্রবলেমের ক্ষেত্রে যখন এমন কিছু বলবে, ঠিক আছে, তখন তোমরা কে ধরেই করবে। এবার এটা কেন ভুল হবে আমি বলছি, ঠিক আছে? যারা কে ধরে করবে না, দেখো উপরে কি আসবে তাদের ভ্যালু 6 + 9 + 4, তার মানে উপরে আসবে 19, নিচে কি 6 ছিল, তার মানে 6² মানে 36, 19/36 অ্যান্সার আসবে। কিন্তু এটা আমরা বেরই করতে পারি না, এটা সি এন্ড ডি অ্যান্সার আসবে। কেন? দেখো এখানে কি ছিল 19K, ঠিক আছে, আর এটা কি আসলো 6K, তার স্কোয়ার বের করতে বলেছে, তাই না? স্কোয়ার বের করতে বলেছে, তার মানে কত হয় বলো, 36K², তাই না? এবার দেখো কে, একটা তো কে কাট হলো, কিন্তু একটা কে থেকে গেল, তাই না? একটা কে আছে, তাহলে একটা কে যেহেতু আছে, তাহলে আমরা কে তো নিজের ইচ্ছা মতো ধরেছিলাম, কে তো আমরা নিজেরা ধরেছিলাম, কে এর ভ্যালু তো আমরা জানি না, কিন্তু প্রবলেমে কেটা আছে, থেকে গেল। প্রবলেমে যদি থেকে যায় তাহলে কে এর ভ্যালু আমরা যেহেতু জানি না, তাহলে এই অ্যান্সারটা আমরা নির্ণয় করব কি করে? এটা তো সি এন্ড ডি, তাহলে এটা সি এন্ড ডি হলো। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। আর একটাভাবে বুঝতে পারো, ঠিক আছে, যদি আর একটাভাবে খুব সহজেই বোঝা যেতে পারে, এগুলোর পাওয়ার কি আছে বলো, 1 1 1 পাওয়ার আছে, কিন্তু এটার পাওয়ার কি আছে, 2 আছে, ঠিক আছে? পাওয়ারের যখন ডিফারেন্স চলে আসবে, তখন সেটা সিএনডি হবে। বুঝতে পারলে? এখানে পাওয়ার যেহেতু আলাদা আছে, এখানে উপরে আছে 1, নিচে আছে 2, তাহলে এটা সিএনডি অ্যান্সার হবে। ঠিক আছে, উপরে এমনও থাকতে পারতো, দেখো যদি এটা থাকতো a² b², ঠিক আছে, নিচে সাপোজ সি, ঠিক আছে, এটা তোমাকে বের করতে বললো, এবার দেখো উপরে পাওয়ার কি আছে, 2, নিচে আছে কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে পাওয়ার সেম নেই, পাওয়ার যেহেতু সেম নেই তাহলে এটা সিএনডি হবে। রেশিও সম্পর্ক থেকে আমরা এটা নির্ণয় করতে পারি না, ঠিক আছে, আমাদের রেশিও সম্পর্ক থেকে এটা আমরা নির্ণয় করতে পারি না, রাইট? ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, নোট ডাউন করে নাও। যে কোনো দুটি নাম্বারের মধ্যে রেশিও নির্ণয় করা আমরা শিখে নিয়েছি, তাই না? আমাদেরকে যদি বলা হয় 5 and 15 মধ্যে রেশিও নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব? 5:15 লিখব, তাই না? এবার এটা মানে কি হয় বলো, এটা মানে হয় 5/15। কাট করে কি লিখতে পারি, 1/3 লিখতে পারি, তাই না? 5 দিয়ে দেখো কাট হচ্ছে। এবার এটা মানে কি 1:3, তাই না? 1:3কেই আমরা এইভাবে লিখতে পারি, এই দুটো সেম, তাই না? ওকে, এবার এটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে? এটাকে কিভাবে লিখছি আমরা, p/q ফরম্যাটে লিখছি, যেখানে q ≠ 0। এই সমস্ত নাম্বারকে আমরা কি বলি, ফ্র্যাকশন বলি, তাই না? ফ্র্যাকশন বলি। ওকে, এবার আমি বললাম p/q টাইপের যে নাম্বারগুলো হয়, p/q টাইপের যে নাম্বারগুলো হয়, যেখানে q ≠ 0, সেইগুলোকে আমরা ফ্র্যাকশন বলি, বাংলায় কি বলি, ভগ্নাংশ বলি। ঠিক আছে, এবার এই উপরেরটাকে কি বলে বলো তো, মনে আছে তোমাদের? উপরেরটাকে আমরা বলি লব, আর নিচেরটাকে বলি হর। ঠিক আছে, আর ইংরেজিতে কি বলবো, উপরেরটাকে বলবো নিউমারেটর, আর নিচেরটাকে কি বলবো, ডিনোমিনেটর। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শিখলাম যে সমস্ত নাম্বারকে আমরা p/q আকারে লিখি, যেখানে q ≠ 0, তাদেরকে আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলি। এবার এই ফ্র্যাকশন দু রকমের হতে পারে, একটা প্রপার ফ্র্যাকশন, একটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি সেটা প্রথমে একটু জেনে নেব। আমরা a/b টাইপের আকারে লিখতে পারি, তাই না? ফ্র্যাকশনকে এইভাবে লিখি তো। ওকে, এবার যদি এ ভ্যালু মানে নিউমারেটরের ভ্যালু, উপরে ভ্যালুটা কি হয়, লেস দ্যান বি হয়ে যায়, ডিনোমিনেটর ভ্যালুর চেয়ে ছোট হয়ে যায়, তখন সেই সমস্ত নাম্বারকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। একটা এক্সাম্পল, যেমন 2/5, ঠিক আছে। আর ইমপ্রপার কাকে বলবো, যে সমস্ত ফ্র্যাকশনকে আমরা a/b টাইপে লিখব, যেখানে a greater than b, মানে কি নিউমারেটরের ভ্যালুটা ডিনোমিনেটরের চেয়ে বড়। ঠিক আছে,
যেমন একটা এক্সাম্পল, এটার অপোজিট নিলেই হয়ে যাবে 5/2, ঠিক আছে। এবার এটাকে প্রপার ওটাকে ইমপ্রপার কেন বলা হচ্ছে তারও কারণ আছে। দেখো এই নাম্বারগুলোর সাথে যদি কোনো একটা নাম্বার আমরা অ্যাড করি, ঠিক আছে, তাহলে কি হয় দেখো, সাপোজ আমরা 1 অ্যাড করলাম, ঠিক আছে, 1 করে অ্যাড করব, তার মানে 2 + 1 হবে, আর নিচেরটা কি হবে বলো, 5 + 1, তার মানে কত হলো বলো, 3/6 মানে হলো হাফ, তাই তো। ওকে, এবার দেখো এটা মানে কত হবে বলো, এটা মানে কত হয়, 1/5 মানে কত পার্সেন্ট হয় বলো, 1/5 মানে 20%। এবার 2 দিয়ে গুণ করছো তার মানে 40%, ঠিক আছে। এবার 40%কে আমরা যদি পয়েন্টে লিখতে চাই তাহলে কি করতে হবে, /100। এবার /100 তাহলে দুটা জিরো আছে তাই না, দুটা জিরো, তার মানে দুটা ডিজিট কাউন্ট করো, একটা দুটা, তাহলে পয়েন্ট হবে এখানে, তাহলে কি হবে 0.4 হবে, তাই না। এটার কত হবে 0.4 হবে, ঠিক আছে। দেখো পার্সেন্টেজ এখানেও কাজে লাগছে। এটা কি হাফ, এটা হাফ, হাফ মানে কি জানি আমরা 50%, হাফ মানে জানি আমরা 50%, ঠিক আছে। এবার 100 দিয়ে যখন ডিভাইড করব কি হবে, দুটা জিরো কাউন্ট করতে হবে, দেখো দুটা ডিজিট কাউন্ট করো, 1 2, তাহলে পয়েন্ট হবে কোথায় এখানে, তাহলে এটা কি হলো 0.5। এটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো কোনটা বড় হলো, 0.5 অবশ্যই বড়, তাই না। তাহলে আমাদের যে এই নাম্বারটি আছে, এই নাম্বারটি, ঠিক আছে, এই নাম্বারটির সঙ্গে যখন আমরা 1 1 অ্যাড করলাম, ঠিক আছে, উপর নিচে যখন 1 1 অ্যাড করলাম তখন কি হলো বলো, তখন নাম্বারটি বেড়ে গেল। তার মানে আমাদের যে সমস্ত নাম্বার আমরা জানি যে নাম্বারের সঙ্গে কিছু অ্যাড করলে সেটা বেড়ে যায়, তাই না। তাহলে সেই নিয়মই ফলো করছে, এটা সেই নিয়মই ফলো করছে, ঠিক আছে, তাই একে প্রপার বলছে, প্রপার বিহেভিয়ার, ঠিক আছে। ওকে, এবার ইমপ্রপার সম্বন্ধে একটু জেনে নিই। ইমপ্রপারে দেখো কি বলেছে, এখানে যদি আমরা 1 করে অ্যাড করি দেখো কি হয়, ঠিক আছে। এখানে সাপোজ 1 অ্যাড করলাম, এখানে 1 অ্যাড করলাম, ঠিক আছে, তাহলে কত আসবে এটা বলো, 6/3 মানে হলো 2, ঠিক আছে। এবার এটা মানে কত বলো, 5/2 মানে কত হয় 2.5, দেখো এটা 2.5, এবার অ্যাড যখন করলাম তখন 2 হয়ে গেল, ঠিক আছে, 2 হয়ে গেল, তার মানে এই ভ্যালুটা বড়, 2 এর থেকে বড়, তার মানে এই ভ্যালুটা বড় হচ্ছে কার থেকে বলো, 6/3 থেকে বড় হচ্ছে, তাই না। যখন আমরা অ্যাড করছি তখন ছোট হচ্ছে, তার মানে উল্টা কাজ করছে না, তাই না। বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে, তার জন্য একে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলি, বোঝা গেল, ঠিক আছে। এবার এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্টটা অনেক কাজে লাগে, এই কনসেপ্টের সাহায্যে আমরা অনেক প্রবলেম সলভ করব, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, এবার এর সঙ্গে যদি আমরা মাইনাস করি, ঠিক আছে, এর সঙ্গে এই প্রপার ফ্র্যাকশনের সঙ্গে যদি আমরা কিছু একটা মাইনাস করি, উপর নিচে যদি সেম নাম্বার মাইনাস করি তাহলে কি হবে, মাইনাস করলে কি হয় বলো, নাম্বারটি কমে যায়, এখানেও কমে যাবে, কিন্তু ওখানে উল্টা কাজ হবে, বুঝতে পারলে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে, ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নেবে ভালো করে। ওকে, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটি প্রপার্টি শিখে নেব, ঠিক আছে। আমরা যে সমস্ত জায়গায় এই টাইপের রিলেশনগুলো দেখব, A = B + C, সে সমস্ত জায়গায় এই প্রপার্টিটা ইউজ করব, ঠিক আছে। এবার আমাকে বলো তো, A = B + C আমাদের ডেলি লাইফে আমরা এমন কিছু দেখতে পাই, B + C কে যোগ করে আমরা A পাবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমরা আমাদের ডেলি লাইফে দেখতে পাই ইনকাম = কি হয় বলো, আমরা যেটা ইনকাম করি সেটা আমরা কি করি, আমরা কিছুটা খরচ করি আর কিছুটা সেভ করি, তাই না। খরচকে কি বলে, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না। এবার আমাদের ইনকাম কি সবসময় একই থাকে না, সবসময় একই থাকে না। এবার ইনকাম চেঞ্জ হলে আমরা এক্সপেন্ডিচার চেঞ্জ করি, সেভিং চেঞ্জ করি, তাই না। তাহলে ইনকাম আমাদের সেম থাকে না, সেমভাবে এখানে এও সেম থাকবে না, এ সবসময় সেম থাকবে না, ঠিক আছে। তাহলে এর দুটা ভ্যালু পেলাম, দুটা সময়ে দুটা ভ্যালু পেলাম। সাপোজ A1 প্রথমে ছিল A1 চেঞ্জ হয়ে A2 হলো, ঠিক আছে, A1 চেঞ্জ হয়ে A2 হলো, তাহলে এরাও তো চেঞ্জ হবে, B1 চেঞ্জ হয়ে B2 হলো, ঠিক আছে, এবং C1 চেঞ্জ হয়ে সাপোজ C2 হলো, ঠিক আছে। এবার এটা কি ছিল,
এটা কি ছিল, এদের যোগফলটা, তাই না? A1 A2 কি বি আর সি এর যোগফল, তাই না? এবার এদের মধ্যে যদি তুমি রেশিও নাও, তার মানে কি A1 ডিভাইড বাই A2 যদি নাও, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা এই দুটি রেশিওর মধ্যে লাই করবে। কেমনভাবে দেখো, কি হবে, B1 বাই B2, ঠিক আছে, আর C1 বাই C2 এটা হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, শুধু এটা হবে এটা না, এটাও হতে পারে। দেখো, C1 বাই C2 লেস দ্যান A1 বাই A2 লেস দ্যান B1 বাই B2, ঠিক আছে। ওকে, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে A1 A2 আছে না, এদের যে রেশিওটা আছে সেটা B1 B2 এবং C1 C2র মধ্যেই থাকবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আমরা ইউজ করব, অনেক প্রবলেম খুব তাড়াতাড়ি এটা সহজে আমরা সলভ করব। ওকে, এবার একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। সাপোজ আমাদের ইনকাম, ঠিক আছে, আমাদের বেড়ে গেল। ইনকাম ছিল সাপোজ 3000 টাকা, 3000 থেকে 5000 হয়ে গেল, ঠিক আছে, 5000 হয়ে গেল। এবার এক্সপেন্ডিচার, সাপোজ 3000 থেকে আমরা এক্সপেন্ডিচার খরচ করতাম 1500 টাকা, ঠিক আছে। এবার যে 5000 হলো, আমরা খরচ বাড়িয়ে দিয়ে কত করব বলো, 2000 করে দিলাম, ঠিক আছে। তাহলে সেভিং কত হবে বলো, আমরা কত টাকা সেভ করব? প্রথমে কত করতাম, 1500 টাকা, ঠিক আছে। এখন কত করছি, 3000 টাকা, তাই না? 3000 টাকা। এবার দেখো ইনকামের রেশিও কী হবে, 5:3 হবে। ইনকাম লেখো 5/3 বা 5:3, ঠিক আছে। ইনকাম হলো এটা। ওকে, এবার এক্সপেন্ডিচারের রেশিওটা লেখো। এক্সপেন্ডিচার কত হবে, এখানে কত আছে 20 আর এখানে আছে 15, তাই না? 0 0 তো কাট হবে, তাহলে কি হবে দেখো, 5 দিয়ে কাট হচ্ছে না, 4 আর এখানে কত 3, তাহলে 4 3, এটা কি হলো এক্সপেন্ডিচার। ওকে, আর কি আছে, সেভিংয়ের রেশিও করো। এখানে কত ছিল, এখানে 30 আর এখানে 15, তাহলে কি হচ্ছে বলো, 3 কত হচ্ছে 2, দেখো 1:2 বা 2:1, এখানে 2:1, তাই না? প্রথমে এটা নিয়েছিলাম। ওকে, তাহলে 2:1 হলো। তাহলে দেখো ভ্যালুগুলো কার মধ্যে লাই করছে দেখো। এবার এটা মানে কি, 5/3 মানে কত হয় বলো, 5/3 মানে হয় 1.66, আর এটা কি আছে 2 আছে, ঠিক আছে। তাহলে 2 এর চেয়ে ছোটো, ঠিক আছে। এবার এটা মানে কি হয়, এটা মানে হয় 1.33, দেখো এটা ফলো করছে। তাহলে ইনকামের যে রেশিওটা আছে সেটা এদের দুজনের মধ্যে লাই করছে না, দুজনের মধ্যে লাই করছে, ঠিক আছে। আমি এটাই বলেছিলাম, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। আমরা যখন প্রবলেম করব তখন আরও ভালো করে বুঝবো। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। এবার আমরা শিখে নেব 2 বা ততোধিক রেশিওকে আমরা কি করে জয়েন করতে পারি, ঠিক আছে। প্রথমে দুটি রেশিওর ক্ষেত্রে আমরা দেখে নেব, দেন 3টি রেশিও। ওকে, এবার দেখো দুটি রেশিও আমাদের গিভেন আছে, এমন A/B ইকুয়াল টু আছে 2:3 অ্যান্ড B/C আছে 3:4, ঠিক আছে। এবার তোমাকে নির্ণয় করতে বলা হলো A/B/C কত হবে, ঠিক আছে। তুমি কিভাবে নির্ণয় করবে, এখানে যখনই তোমাকে রেশিওদের জয়েন করতে বলবে তখন তুমি নোটিস করবে যে কমন এলিমেন্ট আছে কি না। দেখো প্রথমে আছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক, তারপরে আছে বি এবং সি এর মধ্যে সম্পর্ক। তার মানে বি এখানেও প্রেজেন্ট আছে, এখানেও বি প্রেজেন্ট আছে, দু জায়গায় প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাহলে কমন এলিমেন্ট আছে, অর্থাৎ আমরা জয়নিং রেশিও বের করতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের ডেইলি লাইফে কি হয়, আমাদের সঙ্গে কোনো একজন পার্সনের যদি সম্পর্ক থাকে এবং সেই পার্সনের অন্য একটি পার্সনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে আমাদের সঙ্গে এই তৃতীয় পার্সনের সম্পর্ক খুব সহজেই নির্ণয় হওয়া সম্ভব, তাই না? তো এখানেও সেম ব্যাপার। ওকে, তাহলে
যেটা কমন এলিমেন্ট আছে সেটাকে প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তারপরে কি দেখতে হবে, সেই কমন এলিমেন্টের ভ্যালুটা কত আছে। দেখো এখানে 3 ইউনিট আছে, এখানে 3 ইউনিট আছে, দুটো সেম আছে, ঠিক আছে। সেম থাকলে তো খুব সহজ, সেম থাকলে যেটা আছে সেটাই লিখে দেবে। তাহলে 2:2 কি হবে 3, বি এর জায়গায় কত আছে 3 আছে, সি এর জায়গায় কত আছে 4 আছে, তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে। যদি দুটো সমান থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমাদের রেশিও, জয়েনিং রেশিও হলো এটা, ক্লিয়ার। কিন্তু এখানে যদি সমান না থাকে, অর্থাৎ যদি সাপোজ এমন থাকে A:B = 2:3 অ্যান্ড B:C = 4:5, ঠিক আছে, এটা থাকলো, তখন তুমি কি করে নির্ণয় করবে। দেখো বি এর ভ্যালু এখানে আছে 3 ইউনিট, এখানে আছে 4 ইউনিট, তাহলে এদেরকে প্রথমে আমাদের কি করতে হবে, সমান করতে হবে। এবার সমান কিভাবে করব, দেখো 3 এবং 4-এর লসাগু কত বলো, 3 এবং 4-এর লসাগু হয় 12, তাহলে এটাকে 12 বানানোর চেষ্টা করতে হবে। 12 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে বলো, 4 দিয়ে গুণ করতে হবে, তাই না। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে A:B:C কত হবে বলো, কত হবে, 4 দিয়ে গুণ করলে 8, 4 দিয়ে গুণ করো কত আসবে 12, এটাকে 3 দিয়ে গুণ করো তাহলে কত আসবে 15, তাহলে A:B:C চলে এলো, রাইট, ঠিক আছে। এটাকে আমরা এভাবে করতে পারি। এবার কেউ যদি চায় সে অন্য প্রসেসও করতে পারে, এটাকে 1 নাম্বার প্রসেস বললাম, ঠিক আছে। 2 নাম্বারটা দেখে নাও। 2 নাম্বারটা সে কি করবে, সাপোজ আমাদের দুটো রেশিও আছে A:B অ্যান্ড B:C, ঠিক আছে। যে কমন এলিমেন্ট আছে না সেটাকে সবসময় আমরা কর্নারে লিখবো। দেখো এখানে এটাও কর্নারে আছে এখানে, ঠিক আছে। কমন এলিমেন্টকে সবসময় অপোজিট সাইডে এইভাবে লিখতে হবে, রাইট, ওকে। এবার তারপরে দেখো কি করব, কি করব, আমরা এ আর বি কে গুণ করব, এ এবং বি কে গুণ করব, তাহলে কি হবে AB হবে, ঠিক আছে। এবং এই বি এবং এই বি কে গুণ করব, তাহলে কি আসবে বলো, বি আসবে, ঠিক আছে। আর এই বি এবং এই সি কে গুণ করব, তাহলে কি আসবে বলো, BC আসবে, তাই না। এবার এদের মধ্যে রেশিও না দেখো বি কাট হচ্ছে, তাহলে A:B:C চলে আসছে, তাই না, ঠিক আছে। তাহলে এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব। দেখো A:B কত বলেছে আমাদের 2:3, ঠিক আছে। বি কে এখানে লিখেছো, এবার বি কে কোথায় লিখতে হবে, এখানে লিখতে হবে, কত আছে বলো 4:5, ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে কি করতে হবে, এই দুটাকে গুণ করো 8, তারপরে কোথা থেকে শুরু করবে, ঠিক আছে, এটা কাজ হয়ে গেল, তারপরে এখান থেকে শুরু করবে, এখান থেকে 3 থেকে শুরু করছো, 3 × 4 কত হবে বলো 12, তারপরে 3 × 5 কি হবে বলো 15, ঠিক আছে। এভাবে নির্ণয় করতে পারি, ওকে, ঠিক আছে। এবার এটাকে আমরা আরেকটি প্রসেসের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। তোমাদের যেটা বেস্ট মনে হবে তোমরা সেটাই করবে, ওকে। যেমন দেখো নাম্বার 3, ঠিক আছে, কীভাবে করব, প্রবলেম একটাই A:B:C, ঠিক আছে, এটা নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে দেখো A:B কত বলেছে 2:3, 2:3 লিখলে, ওকে। অ্যান্ড B:C কত বলেছে বলো 4:5, এভাবে লিখলে, ঠিক আছে। তারপরে এই দাগটা দিলে। এবার দেখো 3 এর পাশের জায়গাটা কি আছে, খালি আছে, তাহলে 3 কি করবে, পাশের জায়গাটি দখল করে নেবে, ঠিক আছে। আমাদের ডেইলি লাইফে কি হয়, পাশে যদি কোনো জায়গা খালি থাকে কি হয়, দখল করে নেয় অনেকে, তাই না। এখানে 3 সেম কাজ করবে, কি করবে, পাশের জায়গাটি দখল করে নেবে, দখল করে নিল, তাহলে 3 জায়গা হয়ে গেল, ঠিক আছে। এখানে 4 এর পাশের জায়গা খালি আছে, তাহলে 4 কি করবে, পাশের জায়গাটি দখল করে নেবে, তাই না, পাশের জায়গাটি দখল করে নিল, ওকে। এবার কি করবে, তুমি কি করবে, এদেরকে গুণ করে দেবে, ঠিক আছে। গুণ করে দাও, কত আসবে বলো 8, এটা কত আসবে বলো 12, এটা কত আসবে 15, বুঝতে পেরেছো,
ওকে, তোমাদের যেটা বেস্ট মনে হবে সেই প্রসেসটি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ওকে, এবার আমরা দুটা রেশিওকে জয়েন করা শিখে নিলাম, এবার তিনটা রেশিওকে কী করে জয়েন করব সেটা শিখে নেব, ঠিক আছে। একটু নোট ডাউন করে নাও। এবার আমাদের তিনটা রেশিও গিভেন আছে, ঠিক আছে। তো এই তিনটা রেশিওকে জয়েন করতে বলেছে, জয়েন করে A:B:C:D নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। প্রথম মেথডের সাহায্যে আমরা করব না, এখানে আমরা দ্বিতীয় এবং তৃতীয় মেথডের সাহায্যেই করব, কারণ প্রথম মেথডটি একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। যেটা বড় মেথড সেটা আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় মেথডের সাহায্যে আমরা কি করে এটা করতে পারি। ইন জেনারেলটা আগে দেখে নাও কি করব আমরা। A:B, B:C, C:D। দেখো কমন এলিমেন্টকে এখানে B, এখানে B, C, C এইভাবেই থাকবে, ঠিক আছে। অন্যভাবে থাকলে কিন্তু হবে না, এইভাবেই রাখতে হবে সবসময়। ওকে, ঠিক আছে। এবার কি করে করবে দেখো, প্রথমে এই কাজটা করবে, A, B, C কে গুণ করবে, ঠিক আছে। তাহলে A, B, C কে গুণ করলে কি হবে বলো, A, B, C। ওকে, তারপরে B থেকে শুরু করবে, B থেকে শুরু করলে এটা দেন এটা, তাহলে কি হলো B, B, C। তারপরে দেখো কি করবে, B, C কে একসঙ্গে নেবে, ঠিক আছে। B, C কে একসঙ্গে নেবে, দেন এদিকটায় চলে আসবে, তাহলে কি হলো বলো B, C, C, ঠিক আছে। তারপরে দেখো কি করবে, B থেকে শুরু করছো, B, C, D, ঠিক আছে, B, C, D। ওকে, এবার এটার মধ্যে রেশিও নাও, দেখো কি আসে, A:B:C:D আসবে, কারণ দেখো BC প্রত্যেক জায়গা থেকে কাট হয়ে যাবে, তাই না। এটা মানে A:B:C:D, কিন্তু আমাদের এটাই তো নির্ণয় করতে বলেছে, তাহলে এটা অ্যাপ্লাই করলেই আমাদের A:B:C:D নির্ণয় হয়ে যাবে, তাই না। ওকে, দেখো কি আছে আমাদের 2:3 আছে, 2:3 আছে, তারপরে কি আছে 4:5 আছে। ওকে, তারপরে কি আছে 6:7 আছে। তাহলে কি করব আমরা, প্রথমে এগুলোকে গুণ করব। তো গুণ করো, কত আসবে বলো, 2 × 4 কত হবে, 2 × 4 8, 8 আর 6 গুণ করলে কত হবে 48। এবার তারপরে 3 থেকে শুরু করব, 3, 4 12, 12, 6 72। এবার 3, 5 কি হবে 15, 15 আর 6 কত হবে বলো, 15 আর 6 90। 3, 5 কত হবে 15, 15 আর 7 কত হবে বলো 105, তাই না, ঠিক আছে। ওকে, এইবার আমরা যে 3 নাম্বার মেথডটি শিখেছি সেটা সাহায্য করবার চেষ্টা করি, ঠিক আছে। সেটা সাহায্য করবার চেষ্টা করি, দেখি 3 নাম্বার যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম, A:B:C:D, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে সেটাকে প্রথমে লিখব, ঠিক আছে। এবার A:B দেওয়া আছে, A:B কি আছে বলো 2:3 আছে, ঠিক আছে। এবার দেখো B:C কি আছে 4:5 আছে, 4:5 আছে। C:D আছে 6:7, 6:7। এবার দেখো 3-এর পাশের জায়গাটা কি আছে, খালি আছে, তাহলে কি করবে সে দখল করে নেবে, তাই না, দখল করে নেবে। ওকে, 5-এর পাশের জায়গা খালি আছে, দখল করে নেবে। 4-এর পাশের জায়গা খালি আছে, দখল করে নিল। এ কি করবে, দখল করে নেবে, ঠিক আছে। 6 কি করবে, দখল করে নেবে এখানে, তাই না। ওকে, তারপরে কি করব, এদেরকে গুণ করব, কিন্তু কোনো কমন এলিমেন্ট আছে কি এর মধ্যে, হ্যাঁ দেখো কমন এলিমেন্ট আছে, তাই না, এর আগেরটাতে কাট করা হয়নি। ওকে, কি আছে দেখো 3, এখানে আছে 6, 2 হলো, এখানে 3 আছে, এখানে 3 আছে। আর কিছু কাট হবে কি, দেখো তো আর কিছু কাট হচ্ছে না কি, আর কিছু কাট হচ্ছে না, তাই না। তাহলে কত আসবে, এটা আসবে 16 গুণ করলে, আর এটা কত আসবে বলো 24, এটা 30, আর এটা কত আসবে 35। তাহলে এখান থেকে আমাদের একটা কাট হবে, দেখো কি কাট হচ্ছে, 3 কাট হচ্ছে 3 দিয়ে, তাই না, 16, আর এখান থেকে 24, এখান থেকে কত বলো 30, আর এখান থেকে কত হবে বলো, এখান থেকে 35 হবে, ঠিক আছে। ওকে, যেটা তোমাদের বেস্ট মনে হবে সেটাই করবে,
ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আরও আমরা অনেক প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজ আমরা রেশিওর বেসিক কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে শিখে নিলাম। নেক্সট ডেতে এই কনসেপ্টগুলোর উপরেই বিভিন্ন প্রবলেম সলভ করা শিখে নেব। ঠিক আছে, আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধব ভাই বোনদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, যাতে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য পূরণ হয়। ঠিক আছে, ওকে, বাই, জয় হিন্দ, জয় ভারত।